দূর থেকে আমার বাইকের হেডলাইটটা ওই ভয়ঙ্কর অবয়বটার উপর পড়ল। আমি দেখি যে মহিলাটি তাকিয়ে হাসছে বিকট আওয়াজ করে, আর বৃষ্টির জন্য আমি বাইকটা জোরেও চালাতে পারছিলাম না। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ছোটবেলা থেকে ভূতের গল্পের প্রতি আমার আকর্ষণ খুব বেশি। ক্লাস 7 থেকে প্ল্যানচেট, উইজা বোর্ড এসব নিয়ে এত আগ্রহ তৈরি হয়েছিল যে কি বলবো। এই আগ্রহের মাসুল আমাকে দিতে হয়েছে অনেক বছর। ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষার পর আমার এক ফ্রেন্ড আমাকে একটা বই দিয়েছিল, যেখানে বিভিন্ন অলৌকিক এবং রহস্যময় ঘটনা সম্পর্কে লেখা ছিল। তো ফাইনাল পরীক্ষার রেজাল্টের পর আমি একবার ওই ফ্রেন্ডের বাসায় যাই। আমরা 4 জন ফ্রেন্ড এবং যার বাসায় গিয়েছি তার কাজিন, আমরা ছোট ভাই সব মিলিয়ে ওই 10-12 জনের মতন ছিলাম। আমার ভাই এবং আমার আরেক ফ্রেন্ডের বোন তখন খুবই ছোট। আমরা ভূতের গল্প করতে করতে ঠিক করি প্ল্যানচেট করব। নিতান্তই মজার জন্য ঠিক করেছিলাম। তখন মুভিতে বইতে যেমন দেখেছি পড়েছি সেভাবেই প্ল্যানচেট করি। মাঝখানে একটা মোমবাতি নিই, একটা কাগজের উপর ইয়েস নো লিখে কয়েন নিয়ে প্ল্যানচেট করি। তখন আমরাও ছোট, 13-14 বছর বয়স। চারিদিক পুরো শুনশান, আমরা ছাড়া বাসায় আরো অনেকে ছিল, কিন্তু আমাদের আশেপাশে 2টো রুমে কেউ ছিল না। আমরা যখন হাতে হাত ধরে এরকম আত্মা রাখছি তখন সবাই সিরিয়াস হয়ে গেছি। তখন আমার ভাই আর ওই আরেক ফ্রেন্ডের বোন ওরা ভয় পেয়ে কান্না শুরু করে। তো ওদের কান্না যখন খুব জোরে বেড়ে যায় আর কি, তখন আমাদের মায়েরা আসে এবং আমাদের বলে যে কি সব হাবিজাবি করছিস, সেসব প্ল্যানচেট এসব করিস না। তো মা অনেক বকে এবং পরে আমাদের আর প্ল্যানচেট করা হয় না এবং আমরা ডিনার করে বাসায় চলে আসি। কিন্তু আমার মধ্যে একটা অবিশ্বাসের জেদ চেপে গেছিল যে আমি দেখবই যে কি হয়। তার কিছুদিন পর আমার বাবা মা তখন বাসায় ছিল না, ওরা একটা দাওয়াতে গেছিল। তো আমি আর আমার ছোট ভাই বাসায় ছিলাম। আগে আমাদের বাসাটার ব্যাপারে বলি। 2টো রুম, 2টো বারান্দা, ড্রয়িং ডাইনিং একসাথে, অনেক বড়। তো আমার রুমের অ্যাটাচ একটা বাথরুম ছিল দরজাটার বাইরেই। আমি তখন একাই ঘুমোতাম, কিন্তু যেহেতু বাসায় বড় কেউ ছিল না ওই দিন, তো আমার ভাই আমার সাথে ছিল। তো আমি ঠিক করি আমি ওই দিনই একা করব, প্ল্যানচেট করব। এবার এটা যে আমার কত বড় ভুল ছিল আমি কিছুদিন পর সেটা বুঝতে পারি। তো আমি বাথরুমের আয়নার সামনে মোমবাতি নিয়ে আত্মা ডাকি। ওই দিন আমার পিরিয়ডস চলছিল, প্রায় 40 মিনিট চেষ্টা করি কিন্তু কিছু হয় না। শীতকাল, তাও বাথরুমের ভিতরে এতক্ষণ ছিলাম, ঘেমেই চলেছি, গরম লাগছে আমার, কিন্তু এই ঠান্ডার মধ্যে কি করে গরম লাগবে সেটাও বুঝতে পারছি না। তো অনেকক্ষণ ধরে আমি এই ধরনের ট্রাই করতে করতে যখন দেখলাম যে কিছু হচ্ছে না, তখন বুঝরুকি মনে করে আমি বাইরে চলে আসি। তো ততক্ষণে আমার মা বাবাও বাড়িতে চলে আসে। এর কিছুদিন পর ঘটে একটা ঘটনা। আমি একা ঘুমিয়েছিলাম। এবার আমার বিছানার দুপাশে ছিল জানালা। একটা জানালা হচ্ছে মাথার কাছে, আর আরেকটা জানালা লাগোয়া বারান্দার সাইডে, কিন্তু পর্দা দেওয়া। তো আমি ওই দিন উল্টো দিকে, দরজার দিকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। আমার রুমে একটা নীল আলো জ্বলতো। হঠাৎ করে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলি, চোখ খুলতেই আমার চোখ যায় বারান্দার সাইডের পর্দার দিকে। আমার মনে হয় ওখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। আমি দেখি ওই বারান্দার সাইডের পর্দাটার দিকে একটা মহিলা অবয়বের ছায়া পড়েছে। এবার আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি। সাউন্ডটা হচ্ছে মহিলাটা অনেক গয়না পরে আছে। অনেক গয়না পরে থাকলে মহিলাদের যেমন হাতে একটার সাথে আরেকটা গয়না লেগে লেগে শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। এবং মহিলাটা লম্বা কিছু একটা পরেছিল এবং তার মাথাতেও একটা বড় ওড়না দেওয়া ছিল। আমি এটা বুঝতে পারছিলাম কারণ আমি এগুলো দেখছিলাম যে বাতাসে উঠছে। এবার আমি এগুলো দেখছিলাম কিন্তু সব ছায়া, আর ঘরের মধ্যে একটা পোড়া টাইপ একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে গেছে। আমার সাহস হয়নি আর মাথা ঘুরিয়ে কিছু দেখার। ওই রাতে আমি ভয় পেয়ে যাই। পরের দিন যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমি নিজেকে সাহস দিয়ে বলি যে এটা বোধহয় একটা স্বপ্ন ছিল, এসব কিছু হয় না। কিন্তু এরপর থেকে প্রতি রাতে আমার সাথে কিছু না কিছু হতো। কখনো কখনো ওই অবয়বটা আমার ঘরে ঘুরতো, কখনো কখনো আমার রুমের দরজায় নখ দিয়ে আঁচড়ানোর মতো শব্দ হতো, কখনো কখনো আমি আমার মাথায় কাউকে হাত বুলাতে ফিল করেছি। আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকতো। আমার মায়ের এসব করা সম্ভব ছিল না, কারণ আমি আমার মায়ের স্পর্শ চিনি। এবার যখন ওই মহিলা আমার মাথায় হাত বুলাতো
তখন আংটি বা চুড়ির খোঁচা আমার মাথায় লাগতো। আমার মা কোনো আংটি বা চুড়ি পরতো না, তাই মা হাত বুলালে এরকম ঘষা লাগার সম্ভাবনা তো অন্ততপক্ষে ছিল না। এবার এরকম প্রায়ই হতো। যত দিন যেতে লাগলো আমি আমার চারপাশে এই ধরনের প্রেজেন্স বেশি ফিল করতে শুরু করলাম। যদি বা কেউ আমার সাথে ঘরে ঘুমাতো, সে আর পরের দিন ঘুমোতে চাইতো না, কারণ কেউ কিছু ঘুমোলেই সে কিছু ফিল করতে পারতো। আর আমার শরীরে ধীরে ধীরে করে দেখতে লাগলাম যে অসংখ্য খামচি আঁচড়ানোর দাগ হয়ে যেত সকালে ঘুম থেকে ওঠার পর। যখন স্নানের সময় জল পড়তো তখন আমার সারা শরীর জ্বালা করতো। আমি মাকে বলতাম যে এরকম এরকম ব্যাপার, আমার গায়ে প্রচুর দাগ দেখা যাচ্ছে, আমি স্নান করার সময় আমার শরীর জ্বলে যাচ্ছে। কিন্তু মা বলতো যে এসব কিছু না, তোর ভুল ধারণা। তো মা বিশ্বাস করতো না এবং বলতো যে দাগগুলো আমি নাকি রাত্রিবেলা ঘুমানোর সময় চুলকিয়ে চুলকিয়ে করেছি। তো একদিন এই প্রথমবার আর কি আমার সঙ্গে দিনে দুপুরে একটা ঘটনা ঘটে। আমি তখন বাথরুমে ছিলাম। বাথরুম থেকে বের হলেই কিছুটা দূরে আমাদের ডাইনিং টেবিল আর অপোজিটে একটা কাচের শোকেস রয়েছে। তো আমি ওই দিন বিকেলবেলা কোচিং থেকে এসে বাথরুমে ফ্রেশ হয়ে জাস্ট বাথরুম থেকে বের হব, আমি দেখলাম আমার খাবার টেবিলে একজন বসে খাবার খাচ্ছে। আমি অবাক হয়ে যাই। আমার প্রথমে খুব চেনা মনে হয় ওনাকে। তারপর আমি যখন পিছন থেকে ভালো করে দেখি, একটু থমকে গিয়ে আমি বুঝতে পারি ওটা আমিই বসে আছি এবং এই জামাটা যেটা উপরে আছে সেই জামাটাও আমারই জামা। আর ওই সময় বাসায় কেউ ছিল না। এই দৃশ্য দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই। ওই একই গড়ন আমার মতন, একই রকম ভাবে চুল বাঁধা, একই জামা আমার। এটা দেখে আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি আবার বাথরুমে ঢুকে যাই। এরপর বাড়ির লোক আসলে আমি বাথরুম থেকে বেরোই। আরেকটা ঘটনা ঘটে। আমি একদিন টেবিলে খাচ্ছিলাম, তখন হঠাৎ করে শোকেসের কাছে আমার প্রতিবিম্বটা দেখি। প্রতিবিম্বটা দেখি আমার দিকে তাকিয়ে হাসছে, অথচ আমি হাসছি না। ঘটনা এত দূর গড়িয়ে যাওয়ার পর আমি মাকে সমস্ত কিছু আবারও বলি যে এরকম এরকম ব্যাপার, আমি কিন্তু ভয় পাচ্ছি। মা তাও কিছু বিশ্বাস করে না। আসলে তখন না আমার মায়ের সঙ্গে আমার সম্পর্কটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। মা প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করতো, মানে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হতো, এবং আমি না কখনো কারোর সামনে কাঁদতে পারি না। তো আমি বাথরুমে পালিয়ে গিয়ে কাঁদতাম। একদিন আমি কাঁদছি আর মনে মনে বলছি যে ভগবান এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে। আর ওই মহিলাকে উদ্দেশ্য করে বলছি যে উনি কে, কেন পিছনে পড়ে আছে আমার। এইগুলো আমি মনে মনে ভাবছি, প্রচুর ওভারথিঙ্ক করছি। হঠাৎ করে আমার কাঁধে আমি একটা স্পর্শ পাই, আর আমার কানের কাছে একটা ফিস ফিসে কণ্ঠে মহিলাটা বলে ওঠে, সায়ন্তিকা। আমি বুঝতে পারি ওই মহিলার নাম হয়তো সায়ন্তিকা। আর এই ঘটনাটার পর থেকে আমি একদম চুপ হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম যে আমি অনেক বড় কোনো একটা ভুল করে ফেলেছি, কারণ যখন আমি একদম কানের কাছে তাকে কথা বলতে শুনলাম, তখন এটার কোনো মনের ভুল হতে পারে না। এরপর ঘটনাটা চলতে থাকে। ঈশ্বর ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। এতদিন আসলে আমি এগুলো দেখতাম, ফিল করতাম। এবার বাড়িতে অন্য ঘরে কেউ থাকলেও, কিছু না দেখলেও অনেকে ফিল করতে পারতো, কিন্তু মনের ভুল ভেবে উড়িয়ে দিত। এরপর একদিন এমন একটা ঘটনা ঘটে যে সবাই বিশ্বাস করতে বাধ্য হয়। আমার এক মাসি আসে ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার ওই মাসি রাত জেগে পড়তো, এবং আমার যেহেতু সকালবেলা স্কুল ছিল তাই জন্য আমি তাড়াতাড়ি ঘুমোতাম। তো মাসি পড়াশোনা শেষ করে লাইট অফ করে ঘুমোতো, এবং ততদিনে আমি ওই অবয়বের ঘটনায় এত বেশি ইউজ টু হয়ে গেছি যে কাউকে এর ব্যাপারে আর বলতামও না, আর ভয়ও পেতাম না। আর ওই অবয়বটা আমার তেমন কিছু করতোও না, বরং আমার মনে হতো ধীরে ধীরে করে যে অবয়বটা বুঝি আমাকে বা প্রোটেক্ট করছে অনেক কিছুর থেকে। এবং ধীরে ধীরে করে আমার নিজে থেকে চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে যাচ্ছিল। আচ্ছা, এখন ওই মাসির ঘটনায় ফেরত আসি। তো একদিন ওই মাসি পড়া শেষ করে শুয়ে পড়েছে আমার পাশে। কিছুক্ষণ পর ওর ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পর মাসি ওই মহিলার ছায়াটা দেখে, কিন্তু মনে করে আমার মা, তো কিছু বলে না। ভাবে আমার মা হয়তো এসেছে দেখতে চুপি চুপি যে আমরা ঘুমিয়েছি কিনা। তো আবার চোখ বন্ধ করে, কিন্তু ওই সেম ভাবে চুড়ি আর গয়না একে অপরের সঙ্গে লেগে যে শব্দটা হয়, সেই শব্দ শুনে। এবার এই শব্দটা শুনে ওর মনে হয় যে আমার মায়ের থেকে তো এমন শব্দ হওয়ার চান্স নেই। ও তখন একটু ভয় পায়,
আওয়াজ শুনেও চোখ খোলে, মানে যেমন হয় আর কি, যেই ধরনের কোনো আওয়াজ শুনলে আমরা চোখ খুলি। ও স্পষ্ট শোনে দরজায় নখ দিয়ে একটা আঁচড়ানোর আওয়াজ। তারপর দেখে ওই ছায়াটা ড্রয়িং রুমে হাঁটছে, ডাইনিং টেবিলে কয়েকটা চক্কর দিচ্ছে সেই আওয়াজটা। ও এত ভয় পেয়ে যায় যে ও কাউকে ডাকবে বা নিজে গিয়ে দেখবে এমন সাহস হচ্ছিল না। হঠাৎ করে ও অন্য পাশ ফিরে শোয়। তো যে পাশ ফিরে শুয়ে সেই পাশে একটা চেয়ার ছিল, আর ও দেখে যে ওই চেয়ারটাতে আমি বসে আছি আর ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছি। হঠাৎ করে ও চোখ খুলে আমাকে দেখে ভয় পায় এবং ভয় পেয়ে বলে যে, ও তুমি, আমি ভয় পেয়ে গেছিলাম। এই বলে ও যখন অন্য পাশ ফেরে তখন দেখে আমি ওর অন্য পাশে শুয়ে আছি। ও আবার উল্টো দিকে ঘোরে, কিন্তু চেয়ারে আর কাউকে দেখতে পায় না। এই ঘটনায় মাসি আসলেই খুব ভয় পেয়ে যায় এবং সকালবেলা উঠে আমার মাকে সবার প্রথমে বলে যে মা প্রথমে আবারও বিশ্বাস করে না, পরে ওর চোখ মুখ দেখে বিশ্বাস করে। পরে আমি স্কুল থেকে ফিরলে আমাকে আর ভাইকে সবটা বলে। আমি তখন ওকে কিছু কিছু ঘটনা বলি। এরপর কিছুদিন মাসি আমাদের বাসায় ছিল, কিন্তু তারপর থেকে ও আর কোনোদিনও আমার বাসায় আসেনি। এরপর মা আমাকে একটা মাদুলি এনে দেয়। তারপর আমি অনেক অসুস্থ হয়ে যাই। কোনো রকমের সুস্থ হয়ে মা আমাদের বাসা চেঞ্জ করে ফেলে। বাসা চেঞ্জ করার পর জানতে পারি যে আমাদের ওই বাসাটা যেই জমির উপর, ওই পুরো এলাকার জমি বদ্ধভূমি ছিল। মানে 1971 সালে পাকিস্তানিরা অনেক মেয়েদেরকে মেরে সর্বনাশ করে ওইখানে গণকবর দিত। আর আমরা যে ইউনিটে ছিলাম ওই ইউনিটে কেউ বেশি দিন থাকতে পারে না, আমরাই নাকি সবচেয়ে বেশি বছর ছিলাম। আমাদের পরেও ওই বাসায় আরো ভাড়াটিয়া এসেছিল, কিন্তু কেউ থাকতে পারেনি। পরে বাসা চেঞ্জ করার পর আমি আর তেমন কিছু ফিল করিনি, কিংবা হয়তো ও এখনো আমার সাথে নিশ্চুপে আছে, আই ডোন্ট নো। আমি পরে বুঝতে পারি যে ওরা ওখানে অনেক বছর ধরে ছিল, আর আমার ডাকাতেই ওরা আমার কাছে চলে এসেছিল। আমি মহাদেবের বড় ভক্ত, হয়তো মহাদেবী আমাকে রক্ষা করেছেন। এই ঘটনার পর আমি কখনোই বিশ্বাস করি আর না করি এসব নিয়ে অন্ততপক্ষে ঠাট্টা আর করিনি। আমি বর্তমানে তন্ত্র এবং দশমহাবিদ্যা নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি করছি, অনেক কিছু জানছি, বেশ ভালো লাগছে। কিন্তু ক্লাস 8-এর ঘটনার পর আমি আর কোনোদিনও কোনো কিছু নিয়ে মজা করিনি। এই ছিল আমার ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রথমবার লিখেছি, তাই কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না। ঘটনা শোনানো হলে আমাকে জানিও। হর হর মহাদেব, মহাদেব তোমাদের মঙ্গল। চলুন চলে যাই আজকের আমাদের পরবর্তী ঘটনায়। সালটা ছিল 2023-এর জুলাই মাসের 12 তারিখ। আমি তখন কলকাতায় একটি একটি বিশেষ সংস্থার ডেলিভারি বয়ের কাজ করতাম। নাম করা সংস্থার নাম নিচ্ছি না তাই জন্য। যেহেতু আমার বাড়ি কলকাতা থেকে অনেকটাই দূরে, তার জন্য আমি কলকাতাতেই ঘর ভাড়া নিয়ে থাকতাম। আর তখন আমি নতুন নতুন কলকাতায় সেই কাজটা করতাম। তার জন্য রাস্তাঘাটও খুব ভালোভাবে চিনতাম না এবং গুগল ম্যাপের ভরসায় আমি কাজগুলো করতাম। তো একদিন কাজ করতে করতে রাত 12টা পার হয়ে যায়, আর আমার অর্ডারের টার্গেট তখনও পূরণ হয় না। এর জন্য আমাকে আরো কিছুক্ষণ কাজ করতে হতো। বাইরে থেকে এসে কলকাতায় থাকতাম, একটা খরচা ছিল, তাই জন্য খাটতে হতো অনেক বেশি। তো আমার একটা অর্ডার পড়ে নিউ টাউনের ওইদিকে, এবং নিউ টাউনের দেখবে বিশ্ব বাংলা গেটটা ক্রস করার পর যে সোজা সাপুরজির দিকে রাস্তাটা চলে যাচ্ছে, ওখানে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা জায়গা এবং চারিপাশে বেশ ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, জঙ্গল জঙ্গল টাইপ রয়েছে। সেই সময় আরো বেশি ছিল। তো আমি যাই অর্ডার নিতে, এবং অর্ডার ছিল 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো আমি সেই মতো অর্ডারটা পিক আপ করে নিলাম। আর যেহেতু আমি রাস্তা চিনি না, তার জন্য আমি গুগল ম্যাপ অন করে নিলাম। তো ম্যাপ অন করার সাথে সাথে আমাকে দুটো রাস্তা দেখাচ্ছিল। একটা রাস্তা হচ্ছে মেইন রোড দিয়ে, যার ডিস্টেন্স 15 কিলোমিটার। আরেকটা রাস্তা দেখাচ্ছিল, সেটা হলো নিউ টাউনেই গ্রামের ভিতর দিয়ে, যার ডিস্টেন্স দেখাচ্ছে আমায় 10 কিলোমিটার। তো যেহেতু 5 কিলোমিটার কম দেখাচ্ছে, তেলের খরচা সেখানে অনেক কম হবে, সো দ্যাট আমি দ্বিতীয় রাস্তাটাই সিলেক্ট করি। আর ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। গুগল ম্যাপ অন করে আমি ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন রাত ঠিক 1টা বাজে এবং ওই সময় বর্ষার দিন ছিল। হঠাৎ করেই প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরেই মেঘ ডাকছিল এবং তখনই বৃষ্টিটা জোরে শুরু হলো। তো আমি ভিতরের যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা প্রচণ্ড খারাপ রাস্তা। প্রথম দিকে ঘর বাড়ি ছিল রাস্তার চারপাশে, কিন্তু আস্তে আস্তে যত এগোচ্ছিলাম তত ঘর বাড়ি কমতে থাকছিল। তারপর একটা সময় চারি সাইডেই জঙ্গল, গাছপালা, মাঠ এবং মাঝখান থেকে রাস্তা। সে রাস্তা দিয়ে আমি আমার বাইক নিয়ে, রাত তখন প্রায় 1টা, বর্ষার সময় আমি যাচ্ছি। মাঝে মাঝে জোরে জোরে বাজ পড়ছে, মেঘ ডাকছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে সামনে একটা বাঁশ বাগান আসলো। আর বাঁশ বাগানের ঠিক একটু আগেই আমি দেখলাম একজন বয়স্ক মহিলা। উনি বাঁশবাগানটার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং আমাকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি ভাবলাম হয়তো মহিলা একা কোনো বিপদে পড়েছেন, তাই জন্য হয়তো দাঁড় করাচ্ছেন। তো আমি রীতিমতো বাইকটা দাঁড় করালাম। দাঁড় করাতেই মহিলা আমার দিকে তাকালো
এবং তাকাতেই আমার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরকম জিনিস কোনো নর্মাল মানুষের না দেখাই ভালো ওই রাতের অন্ধকারে। মহিলার মাথায় কোনো চুল নেই, চোখগুলো অস্বাভাবিক বড়, মনে হচ্ছে যেন ঠিকরে বেরিয়ে আসছে। আর মহিলার মুখের হাড়গুলো মনে হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে, আর গা থেকে একটা দুর্গন্ধ, পচা ডিম, পচা মাংসের যেমন একটা গন্ধ হয় তেমন একটা গন্ধ বেরোচ্ছে। তো এই পুরো পরিস্থিতিতে আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। আমি ভয় পেতে শুরু করি। আমি কিন্তু ভূত প্রেত কিছু ভাবিনি, কিন্তু আমার ভয় লাগতে শুরু করে। আমার মনে হয় যে দিস ইজ নট ন্যাচারাল, দিস ইজ নট নর্মাল। তো আমি সাহস করে কাঁপা কাঁপা গলায় বললাম যে আপনি এত রাত্রিবেলা এখানে কি করছেন, আমাকে কেন দাঁড় করালেন? তো মহিলাটি গম্ভীর গলায় আমাকে বলল, মানে ওনার এরকম গম্ভীর গলা আশাই করা যাবে না, এতটা গম্ভীর। উনি আমাকে বললেন যে তুই কোথায় যাচ্ছিস? আমার খিদে পেয়েছে, তোর ব্যাগটায় যা আছে আমাকে দে। তো আমার ব্যাগে তো বিরিয়ানির প্যাকেট ছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম যে আমার কাছে কিছু নেই, আর যা রয়েছে সেটা অর্ডার ডেলিভারির জন্য যাবে। তারপর আমি 1 সেকেন্ড আর ওখানে দাঁড়াইনি, আমি এন্টারটেনই করিনি এবং ওখান থেকে আমি চলে যাই। এবং ওই মহিলার আমি ভারী গলায় একটা হাসি শুনতে পাই পিছন দিক থেকে, এবং হাসতে হাসতে উনি বলছেন যে সামনে যাস না, ওদিকে রাস্তা নেই, তোকে ঘুরে আমার কাছেই আসতে হবে। আমি না ওই কথায় আর কান দিই না, আমি পিছন দিকে না থাকি সোজা বাইকটা নিয়ে সামনের দিকে চালাতে থাকলাম। তারপর 2 মিনিট বাইকটা চালানোর পর দেখি সত্যি সত্যি সামনে রাস্তা শেষ, বাঁশবাগানের ভিতর আর কোনো রাস্তাই নেই। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম কখন যে 1:45 বেজে গেছে বুঝতেই পারিনি। আমি প্রায় কেঁদে ফেলেছি, কাঁদতে কাঁদতে বলছি যে ঠাকুর আজকের দিনটার মতো আমাকে বাঁচিয়ে দাও। আর রাস্তাটা এমন জায়গায় গিয়ে শেষ হয়েছে যেখান থেকে আমি গাড়িটা ঘোরাতেও পারছি না। গাড়ি থেকে নামলাম, নেমে গাড়িটা আস্তে আস্তে ঘোরালাম। ভয়ে আমার হাত পা কাঁপছে, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আমার কাছে তখন দুটোই অপশন, সামনে গেলে ওই ভয়ঙ্কর মহিলার সঙ্গে আবার দেখা হয়ে যাবে, আর এই বাঁশবাগানে রাত্রিবেলা দাঁড়িয়ে থাকাটা সেফ নয়। তো আমি 5 মিনিট বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে এখান থেকে যে করে হোক বেরোতে হবে। তারপর গাড়িটা আমি স্টার্ট করতে যাব, সেই মুহূর্তে আমি দেখি যে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। প্রথমবার ট্রাই করলাম, হলো না। দ্বিতীয়বার ট্রাই করছি, হচ্ছে না। 3 নম্বরবার ট্রাই করলাম, ঠাকুরের নাম নিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করলাম। অবশেষে আমার গাড়িটা একটা সময় গিয়ে স্টার্ট হলো। তারপর আমি ভাবছি যে যদি সামনে দেখা হয়ে যায় তাহলে কি করব। ঠিক করলাম যে গাড়ি কোনো রকমে থামাবো না, যে করে হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। সামনের দিকে যেতেই দেখি মহিলাটি সেই রাস্তায় ঠিক সেভাবেই ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, আর দূর থেকে আমার বাইকের হেডলাইটটা ওই ভয়ঙ্কর অবয়বটার উপর পড়ল। আমি দেখি যে মহিলাটি তাকিয়ে হাসছে বিকট আওয়াজ করে। আর বৃষ্টির জন্য আমি বাইকটা জোরেও চালাতে পারছিলাম না, তাও যতটা চেষ্টা করলাম জোরে বাইকটা চালিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর কোনো রকমে আমার বাইকের যে মিররটা রয়েছে সেটা আমি দেখলাম যে পিছনের দিকে দেখছি সেই মহিলা আমার পিছনে দৌড়ে দৌড়ে আসছে, এবং দৌড়তে দৌড়তে উনি চিৎকার করে বলছেন যে আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দিয়ে যা। এটা দেখার পর আমি বাইকের স্পিডটা আরো বাড়িয়ে দিই, স্পিড আরো বাড়াতে থাকলাম। মনে মনে ভাবছি যে পড়ে গেলে যাব, এখান থেকে তোকে বেঁচে ফিরি। তারপরে আমি আর পিছন দিকে তাকাইনি। আমি 3 থেকে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার, ঠিক জানি না কতটা, আমি বাইকটা প্রায় চালিয়ে নিয়ে গেলাম, এবং পিছনের মিররের দিকে তাকিয়ে আমি একটা সময় পর গিয়ে দেখলাম যে আর কোনো অবয়ব নেই। তারপর আমি আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট মেন রোড ধরে আমি রাজারহাট চৌমাথা থেকে এসে একটা দোকানে দাঁড়ালাম, 1 বোতল জল কিনলাম, তারপর চোখে মুখে জল দিলাম। তারপর আমার অর্ডারটা ডেলিভারি করলাম। অর্ডার ডেলিভারি করে দেওয়ার পর আমি ওখান থেকে আর কোথাও যাইনি, সোজা রাজারহাট চৌমাথা ক্রস করলাম। ক্রস করার পর বাঁ হাতে একটা এইচপির পেট্রোল পাম্প আছে, আমি ওখানে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমার আর সাহসই ছিল না যে রাত্রিবেলা আমি গাড়িটা চালিয়ে যাব। তারপর সকালবেলায় আমি বাড়ি চলে গেলাম, মানে গাইঘাটায়, আমার গ্রামের বাড়িতে। তারপর বাড়িতে সবাইকে বললাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো কেউ বিশ্বাস করে না, সবাই বলে যে তুই রাত জেগে কাজ করছিলি, তোর হয়তো মনের ভুল। তো গৌরবদা এখানেই যদি থেমে যেত তাহলে ভালো হতো, কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে থামে না। তারপর ওই দিন রাত 2টোর সময় আমি স্বপ্নে দেখি কেউ এসে আমাকে বলছে যে আমার খিদে পেয়েছে, তুই আমায় খেতে দিলি না, চলে গেলি। এই স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে যায়। যখন উঠি আমি দেখি পুরো শরীরটা ঘেমে গেছে।
তো আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল, বা কালকে আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য হয়তো আমি এই স্বপ্নটা দেখেছি। কিন্তু না, পরের দিনও ঠিক রাত 2টোর সময় আমার সাথে সেম ঘটনাটা আবার ঘটে। আবার একটা স্বপ্ন আসে এবং স্বপ্নে আমাকে ওই মহিলা বলে যে আমার খিদে পেয়েছে, তুই আমাকে না খেতে দিয়ে চলে এলি। তো এইভাবে আমি 4-5 দিন স্বপ্নটা দেখলাম। তারপরে আমি ভাবলাম যে না, এটা কোনো স্বাভাবিক জিনিস তো নয়, এবং এর পিছনে কোনো তো একটা কারণ আছে। তো আমাদের বাড়ির পাশেই আমার এক বন্ধুর বাবা ছিল, যিনি ছিলেন একজন তান্ত্রিক। আমি তার কাছে গেলাম, গিয়ে পুরো ঘটনাটা বলার পর সে আমাকে 1 গ্লাস জল পরে দিল এবং বলল যে এই জলটা খা এবং হাতে মুখে দিবি। আর একটা তাবিজ দিল আর বলল যে এটা 1 সপ্তাহ পড়ে থাকবি, আর বলল যে এই 1 সপ্তাহের মধ্যে তুই যে কোনো একদিন কাউকে নিয়ে ওই জায়গাটায় যাবি যেখানটায় ওই অবয়বটা দেখেছিস। ওখানে গিয়ে তোর কাছে ওই দিন রাতে যা খাবার ছিল সেই খাবার রেখে আসবি। আর শোন, খাবারটা রেখে আসার পর পিছন ফিরে তাকাবি না। তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো সেই মতো ওই দিন রাত্রিবেলা আমি আর স্বপ্ন দেখলাম না। তারপরের দিনই আমার এক বন্ধুকে নিয়ে আমি সেখানে গেলাম। আর যেহেতু ওই দিন রাত্রিবেলা আমার সাথে চিকেন বিরিয়ানি ছিল, আমি 2 প্লেট চিকেন বিরিয়ানি কিনলাম। তারপর আমি ওইখানে যেখানে ওনাকে দেখেছিলাম সেখানে রেখে আসলাম। তো ওই দিন রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে ওই ভদ্রমহিলা বলছেন যে সেদিন যদি দিয়ে যেতিস তাহলে এগুলো হতো না তোর সাথে। এবং তারপর থেকে আমি আর কোনোদিনও এমন স্বপ্ন দেখিনি। আর এখন আমি ভালো আছি, আর আমি এখন রাত 12টার পর আর কাজ করি না। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এখন বাজছে রাত্রি 2:50। লিখতে শুরু করছি আমার জীবনে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি লোমহর্ষক সত্য ঘটনা। ঘটনাটি ভাবতে গিয়েই আমার শরীরে ঢেউ আসছে। আমি শিউরে উঠছি এবং এখনই আমার হাত কাঁপছে। আমি শিওর আজকের এই ঘটনা তোমাদের সবার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ঘটনাটি ঘটে আমার সম্পর্কে এক ভাবির সঙ্গে, কিন্তু এই ঘটনায় যে এক পর্যায়ে আমিও জড়িয়ে যাব এটা আমি স্বপ্নেও ভাবিনি। ঘটনা বোঝার ক্ষেত্রে প্রথমে ভাবির ভাষায় উল্লেখ করছি। আমার নাম সাইরা, খুব সাধারণ ঘরের একটি মেয়ে। ছোট থেকেই শুনে আসছি ছেলেদের তুলনায় নাকি মেয়েরা একটু বেশি ভীতু হয়, কিন্তু আমি ছিলাম ঠিক তার উল্টো। ছোট থেকেই আমার অনেক সাহস ছিল। ভূত প্রেত জিন বলে যে এই পৃথিবীতে কিছুর অস্তিত্ব আছে এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। তবে তাদের প্রতি অবিশ্বাস এবং এই সাহস আমার ততদিনই ছিল যতদিন আমি এক কুমারী মেয়ে ছিলাম। গ্রামের সাধারণ গরিব ঘরের মেয়ে হওয়ায় কম বয়সেই আমার দেখাশোনা করে বিয়ে হয়ে যায়। বাকি ঘটনা বিয়ের পর। ঘটনাটি বোঝার জন্য আমি আমার স্বামীর বাড়ির বিবরণ দিচ্ছি। বাড়িটি ছিল একেবারে নির্জন জায়গার আশেপাশে। বাড়ির সংখ্যাও ছিল হাতে গুনতি। খুব কম বাড়ি, একেবারে নদীর ধারে। আর আমি আর আমার স্বামী রতন ছাড়া বাড়িতে কেউ থাকতো না। আর সেই নদীর পার্শ্ববর্তী রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলেই পরে একটি পুরনো বড় শ্মশান ঘাট, যেটি একেবারেই নদীর তীরে বড় বাগানের মধ্যে অবস্থিত। ছোট থেকেই আমার অনেক সাহস আর জেদ থাকায় আমার ইচ্ছে জাগলো আমি সেই শ্মশান ঘাট দেখতে যাব। নতুন বিয়ে হওয়ায় আপাতত এখন চুপচাপ থাকলাম, কিন্তু 2 মাস পর আমার মনে হলো এই ইচ্ছেটা এবার পূরণ করতেই হবে, এবং ঠিক করলাম যে আজকেই যাব। পাশের বাড়ির এক ভাবিকে সঙ্গে নিয়ে আমি নদীর পথ ধরে রওনা হলাম শ্মশান দেখতে যাওয়ার উদ্দেশ্যে। অবশ্য ভাবি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার অনেক বলার পর আর আমার জেদ দেখে সে রাজি না হয়ে থাকতে পারল না। লোকমুখে শোনা কথা যে নতুন বউকে নাকি চুল ছাড়া অবস্থায় সন্ধ্যার পর বাইরে যেতে নেই। আমি অবশ্য এমন কিছুই মানতাম না, কিন্তু এই জেদ আর সাহস একটু পরই আমার যে কাল হয়ে দাঁড়াবে আমি কখনো ভাবিনি। 5 মিনিট হাঁটার পরেই দূর থেকে চোখে পড়ল সেই অভিশপ্ত শ্মশান। এক বিশাল বাগানের পাশেই অবস্থিত সেই শ্মশান, আর তার ঠিক অপর দিক দিয়ে বয়ে যাচ্ছে নদী। চারিদিক যেন কেমন নিস্তব্ধ। যখন শ্মশানে পৌঁছই ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:35। জীবনে প্রথম শ্মশান দেখে আমি তো পুরো আনন্দে মেতে উঠেছি। দৌড় মেরে শ্মশানের ভিতর প্রবেশ করতেই মনে হলো কেমন যেন একটা খটকা দিল মনে। আমি খুব একটা গুরুত্ব দিলাম না। দুজন মিলে ঘোরাঘুরি করে চারিদিকটা দেখলাম। বড় বড় বটগাছ আর শ্মশানের ঠিক মাঝ বরাবর একটা বিশ্রাম ঘর, আর কিছু কবরের মতোই, কিন্তু উপরে পাথরের স্তূপ করা, আর তার সাথে লেগে আছে খুচরো 1-2 টাকার কয়েন। শ্মশানের ঠিক নিচে একটা সিঁড়ি ছিল, যেটা শেষ প্রান্ত নদীর সাথে গিয়ে মিশেছে।
আমি দেখা মাত্রই ভাবিকে বললাম যে, ভাবি চলো ওখানে কিছু ছবি তুলে আসি। আমার তো বলতে দেরি নেই এবং দুপা এগোবো সিঁড়ির দিকে। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটি দমকা ঠান্ডা হাওয়া আমার শরীর ছুঁয়ে আমার গা কাঁপিয়ে দিয়ে চলে গেল। আর তার সাথে সাথেই বিকেলের আলোকিত সূর্য ডুবে গেল কালো বর্ণের ঘন মেঘের ভিতর। সাথে সাথেই চারিদিকের আলোকিত দৃশ্য কোথায় যেন উধাও হয়ে গেল, আর তার সাথে ধারণ করলো অন্ধকার দৃশ্য। আর শুরু হলো এক বিভৎস ঝড়ের আবির্ভাব। হঠাৎ করে এত ঝড় শুরু হলো, মনে হচ্ছে যেন গাছপালাগুলো মাটির সাথে আছড়ে পড়বে। ভাবি বলল যে, চলো সাইরা, এখানে আর 1 মিনিটও থাকা ভালো হবে না। তড়িঘড়ি করে আমরা দৌড় মেরে শ্মশান থেকে বেরোতেই একটা মস্ত গাছের ডাল ঠিক আমার 2 হাত সামনে ধড়াম করে পড়ল। আমি একটু ভয় পেয়ে গেলাম। সাথে সাথে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছতেই নেমে আসলো ভয়ঙ্কর গভীর ঝড় বৃষ্টি। রতন জিজ্ঞাসা করায় আমি কথাটা গোপন রাখি আর বলি, তেমন কিছুই না, ভাবির সঙ্গে একটু বাইরে গেছিলাম নদীর তীরে। তারপর 2 জন মিলে রাতের খাবার সেরে ঘুমোতে যাই। ঝড় থামতে থামতে প্রায় রাত্রি 10টা। সে রাত্রে তেমন কিছু হলো না। তার ঠিক 3 দিনের মাথায় আমি রতনকে বললাম যে আমার কেমন যেন মন ছটফট করছে এবং আমি আম্মু আর আব্বুর কাছে যাব। কথা মতো পরের দিন আমি আমার আম্মু আব্বুর বাড়িতে যাই। সকালবেলা রতন আমাকে বাড়িতে রেখে বিকেলের মধ্যে রওনা দেয়। রাত্রে খাওয়া দাওয়া সেরে রতনের সাথে কলে কিছুক্ষণ কথা বলার পর মোটামুটি 10টার মধ্যে কলটা কেটে ঘুমিয়ে পড়ি। আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি লক্ষ্য করি আমার ঠিক মাথার কাছ থেকে একটা গরম নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ছে, আর একটা কর্কশ গলায় শুনতে পেলাম, আর কতদিন এভাবে পার পাবি, আজ তোকে নিয়ে যেতে এসেছি। এবং সেই মাত্র আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই যেই আমি পিছনে সাহস করে তাকাবো, দেখি পিছনে কিচ্ছু নেই, পুরো নিস্তব্ধ। তারপর মনের ভুল ভেবে পিছনে ঘুরে বসতেই আমার চোখ পড়ে দরজার কোণায়। দরজার কোণায় চোখ পড়তেই আমার শরীর পুরো শিউরে উঠল। আমার গলা থেকে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমি দেখলাম একটা বিভৎসরূপী কালো অবয়ব, যার উচ্চতা প্রায় সিলিং পর্যন্ত ছোঁয়া ছোঁয়া, যার মুখ স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু লাল বর্ণের 2 মোটা মোটা চোখ দিয়ে মিট মিট করে ভয়ঙ্কর দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। ঘরের মধ্যে একটা অদ্ভুত দুর্গন্ধ তখন ম ম করছে, আমার যেন বমি চলে আসবে। দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে। তারপর সেই অবয়বটা পাহাড়ি কর্কশ পুরুষালী কণ্ঠে বলে উঠল, তোকে আমার খুব ভালো লেগেছে রে, আমার সাথে চল, আমি তোকে নিয়ে যেতে এসেছি। তার কণ্ঠ শুনে মনে হচ্ছে এই কণ্ঠ বহু বছর ধরে চাপা। একজন মানুষের নয়, 3 থেকে 4 জন মানুষের কণ্ঠের মিশ্রণ। এই বলেই সে আমার দিকে ধীরে ধীরে এগোতে থাকে। আমি চিৎকার করে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই আমি নিজেকে ফিরে পাই বিছানায়। ততক্ষণে সকাল হয়ে গেছে। আব্বু আম্মু আমার পাশে বসে আমার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তারপর আমি সমস্ত কিছু খুলে বলি। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো যে, তুই কি এমন কিছু করেছিস বা কোথাও গেছিলিস যেখানে যাওয়ার পর থেকে এমন হয়েছে? আমি ভাবলাম যে বিষয়টা হয়তো এখানেই শেষ, তবে আসল ঘটনাটা যে এরপর থেকে শুরু সেটা ভাবিনি। পরবর্তী ঘটনা আর ভাবি তেমন ভাবে বলতে পারবে না, তাই ভাবির স্বামী মানে আমার রতন ভাইয়ের ভাষায় বলছি। সেদিন রাত্রের ঘটনা শোনা মাত্রই আমি পরের দিন সাইরাকে দেখতে গেলাম। এটা রতন বলছে। আমি লক্ষ্য করলাম সাইরার ব্যবহারে কেমন যেন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত রেগে যাচ্ছে, আমি কাছে যেতেই বিরক্তি বোধ করছে, আবার কোনো কিছু নিয়ে এতটাই জেদ করছে যে তা বোঝানোর বাইরে। এরকম ভাবেই 2 দিন কেটে যাওয়ার পর আমি সাইরাকে নিজের বাড়ি নিয়ে আসলাম। আমিও বিষয়টা নিয়ে এত কিছু এখনো বুঝে উঠতে পারিনি। সাইরার এমন ব্যবহার দেখে আমি কারণটা অন্য ভাবছিলাম। ততদিনে সাইরার আচরণ অনেকটা বেশি বদলে গেছে। তার কথাবার্তা, তার ব্যবহার, তার খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই যেন অবাক করার মতন। রাত্রে ঘুমানোর সময় ফিস ফিস করে কি যেন বলতো,
তার খাবার দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে এমন তৃপ্তির সাথে সে খেত যেন বছরের পর বছর ধরে ক্ষুধার্ত। এক থালা ভাতও যেন তার কাছে কম পড়ে গেছে। কিন্তু অবাক করার মতন বিষয়টা হলো যে সাইরা এত পরিমাণ বেশি খাচ্ছে, তবুও দিন দিন সে যেন আগের তুলনায় অনেক বেশি রোগা হয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি এমন হলো। এরপর এক রাতে আমার সাথে যা ঘটল তা আমার পুরো ধারণাটাই বদলে দিল। তখন প্রায় রাত্রি 9টা। যখন আমি রুমে ঢুকি দেখি সাইরা বসে বসে উপরের দিকে তাকিয়ে কি যেন ফিস ফিস করছে আর এক গভীর ভাবনার মধ্যে পড়ে আছে। আমি বললাম, কি গো, এখনো খাওয়া দাওয়া কিছু করলে না? চলো খেয়ে নাও। এই বলে যেই না তার হাতটা ধরেছি, ঠিক সেই মুহূর্তে এক ভয়ানক পুরুষালী কণ্ঠে সাইরা বলে উঠল, তোর সাহস তো কম না, তোকে আমার সহ্য হয় না, আমার কাছে আসবি না বলে দিলাম, না হলে তুই প্রাণে বাঁচবি না, তোকেও মারব, তোর বউটাকেও নিয়ে যাব। সেদিন সাইরাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সকল রাগ, ঘৃণা, যন্ত্রণা সবকিছুই ওর চোখের ভঙ্গির ভিতরে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরেই ভয়ানক এক হাসি দিয়ে বলল, বাঁচতে চাইলে চলে যা। তারপর আমার আর কিছু মনে নেই। আমি সেন্সলেস হয়ে যাই। সেন্স ফিরতেই আমি দেখি আমি ওখানেই পড়ে আছি, যেখানে রাত্রে সাইরার সামনে ছিলাম আর সাইরা ঘুমিয়ে আছে। এরপর আমাদের আর কখনো একসাথে রাতে থাকা হয়নি। তার ঠিক কিছুদিন পর এক মধ্যবর্তী রাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙে একটা কচকচ শব্দে। শব্দটা কানে আসতেই সাথে সাথে মোবাইলে স্ক্রিন অন করতে দেখি রাত্রি তখন প্রায় 2টো পার হয়ে গেছে। আমি রুম থেকে বেরিয়ে লক্ষ্য করি ঠিক রান্নাঘর থেকেই আওয়াজটা ভেসে আসছে। সেই একই কচকচ আওয়াজ, মনে হচ্ছে কেউ অতি ক্ষুধার্তের মতো মাংস খাচ্ছে। ভাবলাম কোনো বিড়াল হয়তো বাড়িতে ঢুকেছে, তাই জন্য মোবাইলের ফ্ল্যাশটা অন করতে দেখি আমার বউ সাইরা ঠিক পুরুষের মতো হাঁটু গেড়ে বসে বসে বাজার থেকে নিয়ে আসা হাড় মাংস ফ্রিজ থেকে বের করে অতি লোভের সাথে কাঁচা মাংস হাড় সহ পাগলের মতো অনবরত কচকচ করে চিবিয়ে যাচ্ছে, আর তার মুখ থেকে চুয়ে পুরো মেঝে ভর্তি টকটকে লাল রক্ত। সাইরার এমন দৃশ্য দেখা মাত্রই আমি সাহস করে জিজ্ঞাসা করি, এসব কি করছো বলতো? তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? সাইরা হঠাৎ করে আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টির সঙ্গে তাকিয়ে বলল, সেদিন তোর কপাল ভালো ছিল বলে বেঁচে গেছিস, আজকে তোকে কে বাঁচায়? সাইরা উঠে দাঁড়িয়ে পা ভাঙা মানুষের মতো এক পা বেঁকে বেঁকে এগোতে থাকে। সাথে সাথে আমি চিৎকার করে দৌড় মেরে ঘর থেকে বেরিয়ে আসি। এরপরেই আমি বিষয়টা নিয়ে সিরিয়াস হয়ে উঠি এবং বিষয়টা আমার আব্বু আম্মুকে খুলে জানাই। তারপর আব্বু আম্মু বাড়িতে আসায় সাইরা যেন আরো বেশি ভয়ানক রূপ ধারণ করে। আমার মা সাইরার কাছে যেতেই সাইরা আমার মায়ের হাত ধরে ছুঁড়ে দেয়ালের দিকে ফেলে দেয়। এই দৃশ্য দেখে আমি আর আব্বু সবাই মিলে খুব অবাক হয়ে যাই এবং ভাবি যে একটি মেয়ে কি করে এক হাত দিয়ে কাউকে এরকম ভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে। আর একটাই কথা, সাইরা যেখানে আমার মায়ের হাত ধরেছিল সেদিন থেকেই মায়ের ওই হাতে শুরু হলো অসহ্য যন্ত্রণা। এত কিছু হওয়ার পর আর দেখার পর আম্মু আমাকে বলে, আমি একটা ভালো কবিরাজকে চিনি, তো নানি বাড়ির ওখানে থাকে। এরপরের ঘটনায় জড়িত আমি নিজেই, সেই রতনের আম্মু আর কেউ না, আমার নিজের পিসি। এরপরের সবকিছু আমার ভাষায় বলছি। পিসি আমাকে কল করে সবকিছু খুলে বলে, আর এটাও বলে যে কালকে আমরা আসছি কবিরাজকে জানিয়ে সবকিছু ব্যবস্থা করে রাখতে। যেমন বলা তেমন কাজ। আমি সাথে সাথেই কবিরাজের খোঁজ নিয়ে সবকিছু বলার ব্যবস্থা করে রাখলাম। তারপর দিন ঠিক কবিরাজকে নিয়ে আসা হলো, ভাবিকেও নিয়ে আসা হলো আমাদেরই বাড়িতে। আমি দেখলাম কবিরাজ বাড়িতে ঢুকতেই কেমন যেন ভাবির আচরণ বদলে গেল। ভাবি দৌড়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় রতন ভাই সহ আরো 2 জন মিলে ভাবিকে আটকানোর চেষ্টা করি। কিন্তু সত্যি বলছি গৌরবদা, একটা মেয়ের শরীরে এত শক্তি আর ক্ষমতা দেখে আমরা হতভম্ব হয়ে যাই। আমরা 4 জন মিলেও ভাবিকে আটকাতে পারি না, যেন আমাদের কাছে এগুলো প্রায় অসম্ভব হয়ে উঠছিল। কোন রকমে 4-5 জন মিলে ভাবিকে চেপে আটকে ধরে কবিরাজের সামনে নিয়ে যাওয়া হলো। আমি কবিরাজের দিকে তাকিয়ে বুঝলাম কবিরাজ ভাবিকে এক দেখায় যেন সবকিছু বুঝে গেছে। কবিরাজ বলল, এই মেয়ের শরীরে ভয়ঙ্কর শক্তিশালী আত্মা বশ করছে, তাও আবার একটা নয়, 3-3টে আত্মা। তারপর সে কবিরাজ আমাকে উদ্দেশ্য করে বলল যে, তোমার ভাবির শরীরে যে 3টি আত্মার বসবাস, তার মধ্যে 2টো খুবই ভয়ঙ্কর এবং খারাপ। তাদের মধ্যে একজন চায় মেয়েকে সাথে করে নিয়ে যেতে, আর একজন শরীর ছাড়তে রাজি নয়, সে শ্মশান থেকে তার পিছু নিয়েছে। আর একটা যে আছে সেটা নিয়ে তেমন কোনো ভয় নেই,
সে ভালো, সে এই মেয়ের কোনো ক্ষতি করতে চায় না। সে এসেছে তার মৃত্যুর পরে কিছু আশা নিয়ে। সে আর কেউ না, সে 19 বছর আগে মরে যাওয়া তোর নিজের আব্বা। পরের ঘটনাটি আমার পরিবারের সঙ্গে জড়িত। ঘটনাটি এখানেই শেষ হলো। ঘটনাটি সিলেক্ট হলে আমি পরের পার্টটি লেখার জন্য প্রস্তুতি নেব।